আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন স্টাডি পয়েন্ট চট্টগ্রাম পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে হাজির হয়েছি তা শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র। তাহলে আমরা একটু শক্তির নিত্যতা বা যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতার নীতি জিনিসটা কি সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় মাত্র। মহাবিশ্বের মূল শক্তি ধ্রুবক। ধ্রুবক মানে নির্দিষ্ট। অর্থাৎ আমরা এক্ষেত্রে অভিকর্ষের প্রভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে শক্তির নিত্যতা সূত্র হচ্ছে আমার এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি, অর্থাৎ যান্ত্রিক শক্তির মূল শক্তি হচ্ছে তোমার বিভব শক্তি প্লাস গতি শক্তির যোগফল। বিভব শক্তি প্লাস গতি শক্তির যোগফল। আচ্ছা, তাহলে আমরা শক্তি কাকে বলি? শক্তির কোন বস্তুর কাজ করার সামর্থ্য হচ্ছে কি শক্তি। এই শক্তির বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে একটা রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কাকে বলা হয়? কোন বস্তুর অবস্থান, আকার এবং গতির কারণে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জন হয় তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে তোমার কোন বস্তুর স্বাভাবিক অবস্থান বা অবস্থান থেকে, অর্থাৎ স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে যদি একটা বস্তুকে নিয়ে যাওয়া হয় তখন ওই বস্তুটা কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হচ্ছে বিভব শক্তি বা স্থির শক্তি। গতি শক্তি কোন বস্তুর মধ্যে গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন হয় তাকে বলা হয় গতি শক্তি। আচ্ছা, এই যে আমরা বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করি, গতি শক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি। এখানে কে মানে হচ্ছে কিনেটিক এনার্জি, ওখান থেকে কে আসছে। আচ্ছা, এই পি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এখান থেকে তোমার পি আসছে, অর্থাৎ এনার্জি পি মানে বিভব শক্তি, এনার্জি কে মানে গতি শক্তি। তাহলে এখন আমাদের মূল টপিক হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা আমাদের প্রুফ করা, অর্থাৎ অভিকর্ষের প্রভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রটা আমাকে এক্সপ্লেইন করা, সেটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। অর্থাৎ শক্তির যে ধ্বংস নাই, সৃষ্টিও নাই, যাকে এক রূপ থেকে অন্য এক ব্যাকার রূপে রূপান্তর করা যায় মাত্র। এই মহাবিশ্বের মূল শক্তি নির্দিষ্ট, এটাই আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা এই শক্তির নিত্যতা সূত্রটা প্রুফ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে অভিকর্ষের প্রভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রটা আছে আমরা প্রমাণ করব। অর্থাৎ আমি যদি এই যে এ বিন্দুর মোট বিভব শক্তি, একটা বস্তুকে আমি ভূপৃষ্ঠ থেকে, মানে আমি মনে করি এটাকে কি ধরলাম, ভূমি ধরলাম, ধরেই নাও, অর্থাৎ আমরা এটা ভূমি ধরলাম, মানতেই হবে। তাহলে দেখো এই একটা বস্তু ভূপৃষ্ঠের থেকে আমি জাস্ট নিয়ে উপরে এই অর্থাৎ এই উচ্চতায় রাখলাম এ বিন্দুতে। তাহলে এ বিন্দুতে যতটুকু শক্তি, সব শক্তি কিন্তু স্থির শক্তিতে জমা আছে। অর্থাৎ আমি যখন এই বস্তুটাকে সি বিন্দু থেকে ভূপৃষ্ঠ থেকে নিয়ে আমি এ বিন্দুতে অবস্থান করলাম, আমি কিন্তু বস্তুটা নিয়ে এখানে নাড়াচাড়া করতেছি না, অর্থাৎ এটা কোনো গতি নাই, অর্থাৎ এখানে কোনো তোমার ব্যাগের আবির্ভাব হচ্ছে না। তাহলে এখানে আমরা সব শক্তি হচ্ছে স্থিতি শক্তি। এখন একটা জিনিস দেখো, আমার প্রুফ করতে হবে যে এ বিন্দুর মূল শক্তি যদি ইয়ে হয়, অর্থাৎ ওই বস্তুটা যদি এরকম মুক্তভাবে পড়তে থাকে, এ অবস্থানে বস্তুটার মূল যান্ত্রিক শক্তি কত, বি অবস্থানে বস্তুটার তোমার মোট যান্ত্রিক শক্তি কত। আমি যদি বি অবস্থানের মোট শক্তি হিসাব করতে চাই ইবি, আর আমি সি অবস্থানের মোট শক্তি হিসাব করতে চাই ইসি। আচ্ছা, আমার এখন প্রুফ করতে হবে যে আমি যদি ইবি ইকুয়াল ইসি, অর্থাৎ আমাকে এই তিনটা জিনিস কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমার মানতে বাধ্য, এই তিনটা জিনিস যদি আমরা সমান করতে পারি তাহলে আমরা মানতে বাধ্য যে তোমার এখানে প্রত্যেকটা বিন্দুতে বস্তুটা তোমার মোট শক্তি
অপরিবর্তনীয়, অর্থাৎ তোমার সব মোট শক্তির তিনটা বিন্দুতেই তোমার কি থাকবে, একই থাকবে। তাহলে আমরা আমাদের মূল বিষয় হচ্ছে এই জিনিসটা আমাদের প্রুফ করা। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমরা যখন তোমার বিভিন্ন অবস্থানে তোমার যখন বিভব শক্তি গতি শক্তি হিসাব করব, তখন দেখো, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে তোমার যখন আমরা গতি শক্তি হিসাব করব, বিভব শক্তি হিসাব করব, তখন তোমার যে উচ্চতাটা সেটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে উপরে হিসাব করতে হবে। বিভব শক্তির বলে প্রত্যেকটা বিন্দুর বিভব শক্তি যখন হিসাব করতে যাব, তখন কিন্তু আমরা ভূপৃষ্ঠ থেকে বস্তুটা কত উপরে আছে সেই জিনিসটা আমরা কি করব, তোমার এইচ হিসাব করব। এইচ হিসাব করব বিভব শক্তির বেলায়, বিভব শক্তির বেলায় এইচ হিসাব করব আমরা ভূপৃষ্ঠ থেকে কত উপরে আছে জিনিসটা। এখন দেখো, আর গতি শক্তির বেলায় আমরা এইচ মানে দূরত্ব, যেটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলি, সেটা হিসাব করতে হবে উপর থেকে নিচে, মানে সে উপর থেকে নিচে কতটুকু নামতেছে। তাহলে সেটা হবে যে আমরা সেক্ষেত্রে এইচ এর মান, গতি শক্তির বেলায় এইচ এর মান হবে উপর থেকে নিচে কতটুকু নামতেছে, তখন সেটা হিসাব করতে হবে। আচ্ছা, এখানে আমরা যদি একটা জিনিস করতে চাই, তাহলে আমাদের মূল বিষয় কিন্তু এই তিনটা অবস্থানে বস্তুটার প্রত্যেকটা অবস্থানে বস্তুটা কিন্তু কি থাকবে, গতি শক্তি থাকবে। তোমার যে যে অবস্থানে গতি শক্তি থাকবে, বিভব শক্তি কোন ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা সময়ে প্রত্যেকটা বিন্দুতে গতি শক্তি এবং বিভব শক্তির মোট পরিমাণটা কিন্তু কি হতে হবে, সমান হতে হবে। তখন আমরা এই জিনিসটা যদি প্রুফ করতে পারি, তখন আমরা বলবো যে পরন্ত বস্তুর পরিবেশ প্রভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, তোমার এই সকল বিন্দুতে তোমার যান্ত্রিক শক্তি সমান হয়। এটাই আমাদের আজকে আলোচনা, আমরা প্রমাণ করব। তাহলে দেখো, অভিকর্ষর বলের, অভিকর্ষ কি মানে অর্থাৎ কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠের নিজের দিকে যে বল আকর্ষণ করে তাই হচ্ছে অভিকর্ষ বল। তাহলে দেখো, আমি এখন এক অবস্থানের ক্ষেত্রে খেয়াল করতে হবে তোমাদের, আপনাদের আমাদের একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, এক অবস্থানের ক্ষেত্রে আমরা যদি এই বস্তুটার বল কিন্তু নির্দিষ্ট, সেটার বল দিলাম আমি m কেজি, মানে বস্তুটার বল দিলাম আমরা m কেজি। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা, শক্তির একক হচ্ছে জুল, শক্তির একক হচ্ছে জুল, আমরা যেটাকে জ্যা দ্বারা প্রকাশ করি। আচ্ছা আচ্ছা, এখন আমি বলি এই অবস্থানের ক্ষেত্রে বস্তুটার মোট শক্তি কত, বি অবস্থানে বস্তুর মোট শক্তি কত, সি অবস্থানে বস্তুটার মোট শক্তি কত, সেটা তিনটা আমাদের বের করতে হবে। আসো, তাহলে আমরা আসি এক অবস্থানের ক্ষেত্রে, এক অবস্থানের ক্ষেত্রে কি হবে, এই অবস্থানের ক্ষেত্রে কিন্তু সব শক্তি কিন্তু আসলে বিভব শক্তি, এখানে কিন্তু বিভব শক্তি রয়েছে, বাট গতি শক্তি হচ্ছে কিনেটিক এনার্জি হচ্ছে জিরো। কেন? এখানে কোনো ব্যাক নাই, এটা স্থির আছে, স্থির থাকা মানে এটা আমি জাস্ট এখান থেকে তুলে সেখানে রাখলাম। তো জিনিসটা হচ্ছে আমাদের আলোচনার সুবিধার্থে পরিমাপের সাথে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, এখানে আমরা পাবো, তাহলে এখানে মোট শক্তি মোট শক্তিটাই হবে তোমার পুরা শক্তিটা তোমার স্থির শক্তি হিসেবে জমা হবে। এখানে যেহেতু কোনো ব্যাক হচ্ছে না, মানে বস্তু নাড়াচাড়া করতেছে না, তাহলে এখানে কোনো তোমার গতিশক্তি থাকবে না। তাহলে আমি দেখি এই অবস্থানের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কি হবে, পোটেনশিয়াল এনার্জি হবে তোমার, দেখো আমি এই অবস্থানের ক্ষেত্রে কিন্তু লিখতেছি, এই অবস্থানের পোটেনশিয়াল এনার্জি হবে mgh, আমরা জানি, অর্থাৎ বিভব শক্তি সূত্র হচ্ছে mgh। তাহলে গতি শক্তি হচ্ছে 0, যেহেতু আমরা EP সমান জানি mgh, এটা একটা সূত্র। তারপর EK হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার কত, তোমার হাফ mv²। প্রত্যেকটা অবস্থান আমরা দুটো সূত্র ইউজ করব। যেহেতু এটা 0 হয়ে গেছে, কোনো ব্যাক নাই, তাহলে এখানে 0 হলে পুরো জিনিসটাই আমাদের মধ্যে কি হবে, 0 হয়ে আসবে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, তাহলে 0 চলে গেলে এই অবস্থানের মোট শক্তি কি, মানে মোট শক্তি মানে মোট এনার্জি, আমি বলি প্রত্যেকটা মানে এই অবস্থানের মোট শক্তিকে আমি ইএ দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এনার্জি এক। তাহলে দেখো, এখানে পোটেনশিয়াল এনার্জি প্লাস গতি শক্তি, প্রত্যেকটা অবস্থানে আমি বলছিলাম তোমার গতি শক্তি এবং কি
পোটেনশিয়াল এনার্জি মোট পরিমাণটা হচ্ছে জানতে শক্তি এটা সমান করতে হবে। আচ্ছা এখানে হচ্ছে mgs প্লাস এটা 0 ইকুয়াল আমরা পেয়েছি mgs। তাহলে আমরা এখানে লিখি রাখি mgs পেলাম, অর্থাৎ আমি এ অবস্থানে কিন্তু আমি পেয়েছি তোমার কত মোট শক্তি পেয়েছি mgs। তাহলে আমরা এগুলো একটু মুছে দিই। তাহলে এটা লেখা হয়েছে, এখন আমি এটা লেখা রাখছি কিন্তু তাহলে আমরা পেয়েছি এ অবস্থানে মোট শক্তি পেয়েছি কত, অর্থাৎ mgs। আচ্ছা তাহলে বি অবস্থানে যদি আমরা লিখতে চাই দেখো কি হয়, বি অবস্থানে যদি আমরা লিখতে চাই সেটা হচ্ছে যে আচ্ছা বি অবস্থায় একটা জিনিস দেখো, বস্তুটাকে আমি মুক্তভাবে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পর আমরা এখানে কিন্তু গতির আবির্ভাব হবে। তাহলে দেখো যত আমি একটা কথা বলি, এই জিনিসটা যত ছেড়ে দিব তখন গতি শক্তিটা বেড়ে যাবে, অর্থাৎ স্থির শক্তিতে গতি শক্তির রূপান্তর হয়ে যাবে, অর্থাৎ ওর মধ্যে একটা বেগের আবির্ভাব হবে। এখন দেখো বস্তুটা এখান থেকে এসে আমি জাস্ট হিসাব করলাম তখনই, এখন দেখো বস্তুটা যখন বি বিন্দুতে আসলো তখন ও কিন্তু দেখো একটা ব্যাগের আবির্ভাব হচ্ছে, ব্যাগের বৃদ্ধি পায়। ব্যাগের বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে এখানে অভিকর্ষণ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার পরিমাণ ত্বরণের নিচের দিকে পড়তেছে। এখানে আমরা সবসময় জি অভিকর্ষণ ত্বরণকে হিসাব করব। আচ্ছা তাহলে এটা এই x পরিমাণ দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসে, তাহলে সি থেকে বি বিন্দুর অবস্থানটা কোথায়, বি বিন্দু থেকে এটা যদি s হয় এটা যদি x হয় তাহলে এটার পরিমাণটা হবে s - x। তাহলে আমরা সি থেকে বি বিন্দুর উচ্চতাটা পেয়ে গেলাম, আবার a থেকে বি বিন্দুর অধিকাংশ দূরত্ব এটাও আমি উচ্চতা ধরবো, এটাও পেয়ে গেলাম। তাহলে এখন একটা জিনিস বলতে পারি, ই বিন্দু পোটেনশিয়াল এনার্জি কি হবে বি বিন্দুর বি অবস্থানে ক্ষেত্রে কিন্তু, তাহলে বি বিন্দু পোটেনশিয়াল এনার্জি কি হবে, বি বিন্দু পোটেনশিয়াল এনার্জি হবে তোমার mg। এখন দেখো এই s এর জায়গায় তোমার হবে কত, s এর জায়গায় তোমার হবে এই কত হবে, s এর জায়গায় আমার দেখো s এর জায়গায় আমি বলছিলাম কি যখন কোন বিন্দু বিভব শক্তি হিসাব করব তখন ভূপৃষ্ঠে কত উচ্চতা আছে তখন s এর মান। তাহলে দেখো s এর জায়গায় আমি s মাইনাস কি বসে দেব, x বসে দেব। এটা যদি আমি একটু গুণ করি mg s minus mg x। আচ্ছা এখন কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি হবে দেখো যখন এটা আমি বলছিলাম কি গতি শক্তি বেলায় উচ্চতা যেটা হবে সেটা হচ্ছে অধিকাংশ দূরত্ব উপর থেকে নিচে, তো কতটুকু নিচে আসলো বিভিন্ন আসার সময় x দূরত্ব। তাহলে একটা জিনিস হলো গতি শক্তি হাফ mv স্কয়ার এটা জানি। এখানে একটা জিনিস স্যার আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি আমরা জানি b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gs, অর্থাৎ যেটা আমরা গতি সমীকরণ জানি, ঘনত্ব বস্তুর ক্ষেত্রে গতি সমীকরণ আমরা জানছিলাম। এখানে যেহেতু আদিবেগ শূন্য, বস্তুটা এ অবস্থান থেকে পড়তেছে আদিবেগ শূন্য, তখন আমার কি হয় আর এই h এর মান হবে তোমার গতির বেলায় x দূরত্ব, আমি x বসে দিব, তো gx ইকুয়াল আমি এখানে d স্কয়ার এর মান কিছু বসাতে পারি আর 2gx, অর্থাৎ হাফ 2gx, এই 2 চলে গেল আমার থাকে mgx। তাহলে মোট শক্তি বি বিন্দুতে মোট এনার্জি অর্থাৎ যেটাকে আমরা বললাম EB ইকুয়াল EK EP প্লাস EK এই অবস্থানে। তাহলে দেখো এখানে পোটেনশিয়াল এনার্জি পাই mgs মাইনাস mgx প্লাস এই যে আমি গতি শক্তি পাই mgx, তাহলে mgx চলে গেছে, তাহলে হয় আমার mgs। তাহলে এই বি অবস্থানের মোট শক্তি হচ্ছে mgs, তাহলে বি অবস্থানের মোট শক্তি আমি পেয়ে গেছি mgs। এখন আমরা আসবে সি অবস্থানে, তাহলে অবশ্যই এখন এই জিনিসটা শেষ, এখন আমরা আসবো সি অবস্থানের মোট শক্তি। তাহলে আমি এ অবস্থানের মোট শক্তি mgs পাইছি, বি অবস্থানের মোট শক্তি mgs পাইছি, তাহলে এখন নিঃসন্দেহে আমরা বলতে পারবো সি অবস্থানেও mgs আসবে, সেটা আমরা এখন প্রুফ করব। তাহলে দেখো এই যে সি অবস্থানের ক্ষেত্রে, আচ্ছা সি অবস্থানের ক্ষেত্রে আমি যদি ইপি পোটেনশিয়াল এনার্জি হিসাব করি, দেখো বস্তুটা যখন এ থেকে বি তে আসলো তখন এনার্জি mgs, গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল হচ্ছে mgs, আবার বস্তুটা যখন সি বিন্দু অর্থাৎ ভূমিকে স্পষ্ট করার ঠিক আগ মুহূর্তে
বস্তুটার ভূমিকা স্পর্শের ঠিক আগ মুহূর্তের উপর গতিশক্তি বিভব শক্তির পরিমাণ কত সি বিন্দুতে। তাহলে দেখো সি বিন্দু যদি বিভব শক্তি গতিশক্তি হিসাব করতে চাই তাহলে আমাদের হবে কি ইপি দেখো mgh। এখন এই এস এর মানটা 0 কেন? কারণ ভূপৃষ্ঠ থেকে সামথিং পরিমাণ আসো করে অর্থাৎ ধরতে গেলে প্রায় শূন্য, উচ্চতা প্রায় শূন্য। আমরা বলছিলাম নিচে থেকে কোন কিছু বিভব শক্তি হিসাব করে উচ্চতা সবসময় নিচে থেকে উপরে, তো নিচে থেকে উপরে সামথিং পরিমাণ, তাহলে এটা 0 কাছাকাছি, এর উচ্চতা 0 কাছাকাছি আমি 0 দেবো, তাহলে এখানে 0 হয়ে যায়, পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যায়। এখন ই কে সমান কি হবে এই বিন্দুতে? ই কে হবে তোমার দেখো বস্তুটা এ থেকে সরাসরি সি তে আসলো, তাহলে আমরা বলতে পারি তাহলে এইটা পুরা এই উচ্চতা এই দূরত্ব অতিক্রম করে সি তে আসলো, তাহলে ই কে হচ্ছে হাফ এম বি স্কয়ার। তাহলে এখান থেকে এটা আসছে একটা ব্যাগের আবির্ভাব হয়েছে সেম ওইটার মতো, বি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2gh। এখন আমরা কি বলতে পারি এটা 0 হয়ে যায়, 2gh থাকবে। এখন আমরা এই জায়গায় 2gh বসাই দেব, তাহলে বি স্কয়ার জায়গায় আমরা কি বসাই দেব 2gh। এখন 2 টু কারা, তাহলে mgh। এখন আমরা নিঃসন্দেহে জেনে গেলাম, অর্থাৎ এখন আমরা দেখো মোট শক্তি সি বিন্দুতে, মোট শক্তি যেটাকে আমরা ইসি দ্বারা প্রকাশ করছি, দুটো যোগ করলে ওটা 0, পোটেনশিয়াল এনার্জি 0 আর গতি শক্তি হচ্ছে mgh, তাহলে mgh হবে। তাহলে আমরা সি অবস্থানের ক্ষেত্রেও কি পেলাম mgh, অর্থাৎ আমরা এখন মানতে বাধ্য, অর্থাৎ এই প্রত্যেকটা বিন্দুতে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্রটা মেনে চলে। অর্থাৎ আমরা এখন জেনে গেছি প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির মোট যোগফলটা একই থাকে, তাহলে এটা আমরা প্রুফ করে ফেলছি। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থানে কিন্তু গতিশক্তি এবং বিভব শক্তির পরিমাণটা অপরিবর্তন, নির্দিষ্ট, ধ্রুবক। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করা যায়, যখন বস্তুটা এ অবস্থানে ছিল সেখানে কোনো গতিশক্তি ছিল না, সেটা সম্পূর্ণ ছিল বিভব শক্তি, তাহলে এ অবস্থানের ক্ষেত্রে বিভব শক্তির পরিমাণ সর্বোচ্চ। আবার যখন বস্তুটা সি বিন্দুতে আসলো তখন ওর কাছে কোনো পোটেনশিয়াল এনার্জি ছিল না, বিভব শক্তি ছিল না, গতি শক্তি ছিল, তাহলে ওর এখানে গতি শক্তির পরিমাণ হচ্ছে সর্বোচ্চ। একটা জিনিস আমরা খেয়াল করতে পারি, তাহলে কেউ যদি মনে করো প্রথম অবস্থানে সুখী থাকে, পরবর্তী অবস্থানে কি হতে পারে তোমার দুঃখ প্রকাশ করতে পারে, তাহলে ও আগে ছিল বিভব শক্তি আগে ছিল সর্বোচ্চ ছিল এ বিন্দুতে সর্বোচ্চ, যখন সি তে চলে আসলো পরে কিন্তু হয়ে গেছে 0 সর্বনিম্ন। এখন আগে গতি শক্তি ছিল তোমার 0, এখন পরে হয়ে গেছে কি তোমার এই সর্বোচ্চ। তাহলে একটা জিনিস খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে আমরা কি করব, এই যে এই রিলেটেড অসংখ্য অঙ্ক কিন্তু আমাদের নবম দশম শ্রেণীতে বিভিন্ন বোর্ড পরীক্ষায় চলে আসে, সেজন্য এই প্রসেসটা আমাদের জানা দরকার। এই প্রসেসটা যদি জানা থাকে তাহলে অবশ্যই এই রিলেটেড যত আমার গাণিতিক আসবে ব্যাখ্যা সবগুলো আমি করতে পারবো, মানে আমরা করতে পারবো। তাহলে এই জিনিসটা আসলে অধ্যায় 8 এর কাজ ক্ষমতা শক্তির মধ্যে রয়েছে, কিন্তু আমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই জিনিসটার ব্যাখ্যাটা দেয় নাই, অর্থাৎ এই প্রসেসটা আমাদের প্রমাণ করে দেখাই নাই, সেটা কিন্তু আসবে পরীক্ষায় বিভিন্ন বোর্ডে কিন্তু রয়েছে। তাহলে এই জিনিসটা, এই প্রসেসটা আমাদের অবশ্যই জানতে হবে, আমরা জেনে গেলাম। তাহলে সবাইকে এনএস স্টাডি পয়েন্ট চট্টগ্রাম পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, এনএস স্টাডি পয়েন্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।